So welcome you all to the live class with me, Faisal Ahmed. Okay. So today we are going to discuss King Arthur and the Knights of the Round Table in detail, which we partially discussed in the previous week or in the previous live class. So in this live class today, we are going to conclude this. Okay. So far we can manage within the short time. Okay, short period of time. Okay, let's begin. So thank you for joining with me. Okay, and still we have to wait for other students to join or participate. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। তো নওরোজ বোধহয় অপারেশন হয়েছে, আমি বিষয়টা জানতাম না। এখন কি অবস্থা নওরোজ? এখন কেমন অবস্থা তোমার? জি স্যার, এখন ভালো। আচ্ছা, তোমার অপারেশনটা কি রিলেটেড হয়েছিল? কি সমস্যা হয়েছিল? স্যার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন কি সুস্থ আছো? সুস্থ ফিল করছো? স্যার আগের চেয়ে বেটার স্যার। এখনো পুরোপুরি কাজ শুকায় নাই, কিন্তু আগের চেয়ে একটু বেটার আছে। ওকে, তোমরা কি স্টাডি করেছো কিং আর্থারটা? আমি যে ম্যাটেরিয়ালস গুলো আপলোড দিয়েছি লার্নিং এ। জি স্যার। দেখি একজন বলো তো কি কি জানো বা কি কি পড়েছো। কেউ একজন কি বলতে পারো? আচ্ছা, কেউ কথা বলছে না, তার মানে কি কেউ বলতে পারবে না? না, পড়াশোনা করে নাই ভালো করে? ঠিক আছে, আমরা ডিসকাশনে চলে যাই। স্যার টার্ম পেপারের 5 নাম্বার কোশ্চেনটা যদি একটু ডিসকাস করতেন স্যার। নাম্বার কোশ্চেন না? হ্যাঁ 5 নাম্বার কোশ্চেনটা স্যার। আচ্ছা, let me check the question first. ওকে স্যার। কোশ্চেনটা একজন কি বলবে? কোশ্চেনটা দেখে। জি স্যার। বলো।
এই কোশ্চেনটা না স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার ডিসকাস দ্য ইন্টাররিলেশনশিপ অফ দ্য ফলোইং মোটিভস ইন ম্যালোরিস ওয়ার্ক কোর্টলি লাভ ম্যারিড লাভ দ্য নাইটলি ভো ফ্রেন্ডশিপ ফিলটি রিভেন্স দ্য রেভিশিং অফ মেইডেন্স দ্য মার্ডার অফ নাইটস খ্রিস্টিয়ান ডিভোশন অ্যান্ড ডায়াবলিজম। আচ্ছা তো এখানে যে কোশ্চেনটা একেবারে সিম্পল একটা কোশ্চেন ওকে খুব একটা জটিল কোনো কোশ্চেন এটা না এখানে একেবারেই সিম্পলিস্ট একটা কোশ্চেন দেওয়া হয়েছে এটা আমাদের আলোচনায় চলে আসবে আজকে আমরা যে আলোচনা করবো সে আলোচনার মধ্যে চলে আসবে মেলোরি যে ওয়ার্কটা দিয়েছেন এখানে কিং আর্থার লিজেন্ড নিয়ে এবং তার যে নাইট যারা আছে তার সহকর্মী নাইট যারা বা সহযোদ্ধা কোর্টলি লাভ বলতে অর্থাৎ যারা রয়্যাল বা রাজকীয় লেভেলের তাদের ভালোবাসা বা তাদের বিষয়গুলোকে বোঝানোর জন্য কোর্টলি বলা হয় ওকে তাদের ভালোবাসাগুলো ছিল লফটি সাধারণ মানুষের ভালোবাসার মতো না অনেক বেশি লফটি বলতে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ওকে সেখানে অনেস্টি সেখানে পিউরিটি সেখানে ইন্টিগ্রিটি অর্থাৎ ভালোবাসার মধ্যে যত ভালো গুণাবলী থাকা উচিত বা দরকার এবং যতটা ম্যাজেস্টিক হওয়া দরকার সেই সবগুলো বিষয় কিন্তু থাকবে ওই ধরনের ভালোবাসাটাকে বোঝানোর জন্য কোর্টলি লাভ বলা হয়েছে ওকে আর ম্যারিড লাভ হচ্ছে বৈবাহিক জীবনের পরের যে ভালোবাসাটা স্ত্রীর প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ওকে এবং কোর্টলি লাভ গুলো হচ্ছে তোমার বিবাহের পূর্বে যে ভালোবাসা বা ফিজিক্যাল রিলেশন যদি থাকে সেটা এবং এটা ওয়েস্টার্ন কালচারে ইংল্যান্ডে খুবই কমন একটা বিষয় আর ম্যারিড লাভ হচ্ছে তোমার বৈবাহিক জীবনের পরের যে ভালোবাসা এটা অনেক সময় থাকে অনেক সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায় অনেক সময় দেখা যায় যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে সেই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের বিষয়গুলো কিন্তু এখানে দেখানো হয়েছে কিং আর্থারের যে ওয়াইফ বা তার যে লাভার গুইনেভার এটাকে নায়িকাও বলা এবং খুবই বিউটিফুল উইমেন ইংল্যান্ডের হ্যাঁ তখনকার সময় সেই সবচেয়ে বিউটিফুল উইমেন গুইনেভারা যে কিনা কিং আর্থারের ওয়াইফ ছিল সে কিন্তু বিবাহের পরে কিং আর্থারের সাথে তার ম্যারেজ হওয়ার পরে সে কিন্তু তারই যে আরেকজন সহ নাইট ছিল সহযোদ্ধা আরেকজন নাইট যার নামটা কি যেন ছিল ল্যান্সিলট বোধ হয় ল্যান্সিলট না তারা নামগুলো ভুলে যাই আচ্ছা স্যার ল্যান্সিলট হ্যাঁ ল্যান্সিলটের নামই ঠিক আছে আমি ঠিকই বলেছি তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে হ্যালো জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ ল্যান্সিলটের সাথে তার একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ছিল এবং সেটা সাকসেসফুল হয়েছে এবং এটার জন্য কিন্তু কিং আর্থার তার মৃত্যুদণ্ড জারি করেছিল যদিও সে পালিয়ে যায় ল্যান্সিলটের সাথে স্যার ল্যান্সিলটের সাথে পালিয়ে যায় গুইনেভার ওকে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছ
স্ক্রিনে যেটা আমি শেয়ার করছি? জি স্যার দেখা যাচ্ছে স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। গুইনেভারা ইনি হচ্ছে was the legendary queen consort of কিং আর্থার। কিং আর্থারের ওয়াইফ এবং কুইন, রানী, হ্যাঁ, মানে রাজার স্ত্রী রানী বলে, তাই না? সো তার সাথে মানে অ্যালিজলি বা অভিযোগ করা হয়ে থাকে, এবং এটা সত্য যে লাভ অ্যাফেয়ার ছিল, মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, যেটাকে আমরা পরক্রিয়া বলি। ওকে, আর্থারের যে চিফ নাইট বা প্রধান নাইট স্যার ল্যান্সলট, ওকে, ল্যান্সলট ছিল প্রধান নাইট এবং অনেক ভালো যোদ্ধা ছিলেন। এটা সবাই যোদ্ধা ছিল। নাইট বলা হতো তখন যারা ঘোড়া চড়ে যুদ্ধ করে আর কি, হ্যাঁ, তাদেরকে নাইট বলা হতো, এবং তারা যথেষ্ট ভালো যোদ্ধা ছিল, পারদর্শী, স্কিলড, হাইলি স্কিলড ওয়ারিয়ার্স। ওকে, এরাই কিন্তু প্রথম ইংল্যান্ডের গোড়াপত্তন করেছিল। মানে ইংল্যান্ড অনেকেই বলে থাকে আর কি, যদিও হয়তো এই নামের রাজা অন্য নামে ছিল বা এই নামে ছিল, বা অনেক কিছু হয়তো মিথোলজিক্যালি এখানে বলা হয়েছে। লিজেন্ড মানে হচ্ছে ওই গল্পগুলো যেগুলো আসলে হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বরং এগুলো মানুষের মুখে মুখে গল্প রচিত হয়ে পরবর্তীতে এটা বিভিন্ন উপন্যাসের রূপ নেয়, উপন্যাস বা বইয়ের রূপ নেয়, হ্যাঁ, গল্প আকারে বা মহাকাব্য আকারে। ঠিক আছে, তো যাই হোক, তো ওকে, এরপর দেখো, তার মানে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ গুলো বোঝানোর জন্য এখানে ইঙ্গিত করা আছে, ম্যারিড লাভটাকে ইঙ্গিত করা হয়েছে। ওকে, সো এখানে কিন্তু বেশিরভাগ রিলেশনশিপ গুলোই কিন্তু তোমার এলোমেলো, মানে ওয়েস্টার্ন কালচারের যে একটা মোরাল ডিগ্রেডেশন সেটাকে এখানে দেখানো হয়েছে। আবার নাইটদের যে একটা হিরোইক একটা এলিমেন্টস বা অ্যাট্রিবিউটস, হ্যাঁ, এবং তারা যে অনেস্ট এবং দেশের জন্য তারা সবকিছুই করতে পারে, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখানো হয়েছে। অর্থাৎ নাইটরাই কিন্তু একরকম ইংল্যান্ডকে বহিরাগত শত্রুদের থেকে মুক্ত করে সেই ল্যান্ডটাকে নতুন ভাবে ইংল্যান্ডের মানুষদের জন্য শান্তি প্রতিষ্ঠা করেছিল, এবং ইংলিশদের জন্য একটা নতুন ভূমি, স্বাধীন ভূমি তারা গোড়াপত্তন করেছিল এই নাইটরাই। এই জন্য এরা বিখ্যাত। ওকে, বহু শত্রুকে এরা তাড়িয়েছে ইংল্যান্ড থেকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আর কি এদেরকে অনেক সম্মান করা হয়, এদের লিজেন্ডটা মুখে মুখে বলা হয়, এদের গল্প বলা হয়। ওকে, তো তাদের লাভ অ্যাফেয়ার গুলো হচ্ছে ইংল্যান্ডের কালচারের সাথেই সম্পৃক্ত। অর্থাৎ ইংল্যান্ডে হচ্ছে নারী পুরুষে একাধিক নারী পুরুষের সাথে মেলামেশা করে, ওদের বিয়ে হোক বা না হোক, এরকম আর কি, হ্যাঁ, এই বিষয়গুলো আর কি। ঠিক আছে, তো এরপর আমরা আর একটু দেখি, যেটা হচ্ছে ওকে, এখানে দেখো, তার মানে কোর্টলি লাভ, তারপরে ম্যারিড লাভ, তারপরে নাইটলি ভো অফ ফ্রেন্ডশিপ, অর্থাৎ বন্ধুত্বের যে একটা ভৌ, ভৌ মানে কি শপথ আর কি, হ্যাঁ, বন্ধুত্বের শপথ। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিলটি, রিভেঞ্জ, এই যে বিষয়গুলো। ওকে, ওকে, এখানে কি বলে নাইটলি ভো অফ ফ্রেন্ডশিপ দ্বারা যেটা বোঝাচ্ছে, হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যালো, জি স্যার স্যার দেখা আপনার যাচ্ছে। মার্ক করা জায়গাটা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আর বাকিগুলো দেখতে পাচ্ছ না? পুরোটাই দেখা যাচ্ছে স্যার, কোশ্চেন তো পুরোটাই দেখা যাচ্ছে, আপনি যেটুক মার্ক করছেন ওইটুক দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, তো কোর্টলি লাভ, ম্যারিড লাভ, দ্য নাইটলি বো অফ ফ্রেন্ডশিপ, মানে নাইটরা সবাই সমান ছিল, তারা বন্ধুর মতো ছিল, যে কেউ বেশি বড় কেউ বেশি ছোট এমন না, এবং যদি কারো স্কিল বা যোগ্যতা বেশি থাকতো তাকে ভিন্নভাবে রিসপেক্ট করা হতো। যেমন কিং আর্থার ছিল অনেকটা যোগ্য, কারণ সে এক্সক্যালিবার পেয়েছিল। জাদুকর মার্লিন, তার বাবা কিং আর্থারের বাবা কিং উথার, তাদেরকে গাইড করতো দৈববাণী দিয়ে, মানে ভবিষ্যৎবাণী দিয়ে, যে ভবিষ্যতে কে ইংল্যান্ডের রাজা হবে, কার নেতৃত্বে ইংল্যান্ড স্বাধীন হবে, ইংল্যান্ড আবার নতুন করে মানুষ স্বাধীনভাবে বসবাস করবে, হ্যাঁ, কে কে মানে কোন রাজা ইংল্যান্ডে সবচেয়ে লিজেন্ডারি হবে, কাকে মানুষ মনে রাখবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু
ওকে, সো এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমার তখনকার সময় ছিল। তখনকার সময় বলতে ওই যে জাদুকরের যেটা প্রচলন, মানে যেটাকে আমরা গণক বলি। আগেকার সময় কিন্তু এই আমাদের উপমহাদেশেও কিন্তু গণক ছিল, রাজাদের গণক ছিল। এবং রাজাদের ইভেন বর্তমান সরকাররা কোনো গণক ব্যবহার করে কিনা আমি জানি না, তবে তখনকার সময় রাজারা এরকম গণক বা এরকম ভবিষ্যৎবাণী বলতে পারে এমন লোক রাখতো। হ্যাঁ, রাজকীয় ভাবে তাদেরকে বেতন ভাতা দিত। এরকম একজন ছিল মার্লিন, যদিও সে ওই রকম বেতন ভাতা স্টাইলে না, তখনকার সময় হয়তোবা আর্থিক বন্ধনের কারণে তারা তাদের নৈতিক দায় দায়িত্ব থেকে এগুলো করতো। ওকে, সো মার্লিন একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এখানে, যেখানে আসলে তোমার সুপার ন্যাচারাল যে পাওয়ার সেটা কিন্তু মার্লিনের ক্যারেক্টার দিয়ে এখানে দেখানো হয়েছে। এক্সক্যালিবার একটা জাদুকরীয় তরবারি, যেটা হয়তো কিং আর্থারকে সাহায্য করেছিল অনেক যুদ্ধ বিজয় এবং ইংল্যান্ড স্বাধীন করাতে। ওকে, সো এই যে বিষয়গুলো, তার মানে এরপর দেখো ফিলজি। হ্যাঁ, ও আচ্ছা, ফ্রেন্ডশিপের কথাটা পুরো বলে নেই। দ্য নাইটলি বো অফ ফ্রেন্ডশিপ, তার মানে নাইটরা সকলেই অনেক বীর ছিল, অনেক অনেস্ট ছিল। তারা তাদের একটা কোড মেনটেন করতো, যে কোডের উপর মেনটেন করে তারা, মানে প্রিন্সিপাল বলে নীতি নৈতিকতা, সেই নীতি নৈতিকতা গুলো আমি দেখাবো একটু পরেই। তো সেগুলোর উপর বেস করে তারা কিন্তু তাদের সবকিছু করতো। এবং তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব ছিল, অর্থাৎ সবাই সবার বন্ধু হিসেবে কাজ করবে, কেউ কারোর সাথে বিট্রে করবে না, এরকম একটা শপথ। অর্থাৎ যদি কেউ বিট্রে করে তাহলে তার মৃত্যুদণ্ড হবে, তাকে ফাঁসি দেওয়া হবে বা মেরে ফেলা হবে, এরকম একটা বউ ছিল। ওকে, তো ল্যান্সিলট কিন্তু এরকম একটা কাজই করেছে। সেটা কিভাবে? ওই যে এক্সট্রা ম্যারিটালি, মানে কিং আর্থারের ওয়াইফের সাথে তার সম্পর্ক এবং তাকে নিয়ে পালিয়ে যাওয়া, এই যে বিষয়গুলো প্রথমে হয়তো সে ওইভাবে বিশ্বাস করে নাই বা মেনে নেয়নি, পরবর্তী যখন সে প্রমাণ পেল তখন কিন্তু দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তারা পালিয়ে গিয়েছিল। ওকে, সো ওখান থেকে ল্যান্সিলট কিন্তু নাইটদের থেকে ছিটকে পড়েছে। ওকে, তো যাই হোক, এখানে আসলে যদিও এদেরকে লফট হিসেবে দেখানো হয়, তার মধ্যে অল্প কয়েকজন নাইটই আসলে আদর্শ, আর বাকি নাইটদের মধ্যে আসলে কোনো না কোনো প্রবলেম ছিল। হ্যাঁ, তাদের অর্থাৎ নীতি নৈতিকতার সমস্যা ছিল, সেটাই আসলে এখানে পুরো ইয়েতে দেখানো হয়েছে। ওকে, প্রায় 150 থেকে 150 নাইট তার সাথে ছিল। হ্যাঁ, তবে উল্লেখযোগ্য 20-30 জন। তো এখানে আরো কিছু কম আলোচনা করা হয়েছে বইটাতে, মানে থমাস ম্যালরি তার যে বই লে মস ডি আর্থার, ফরাসি ভাষায় এটা প্রথমে হয়, তারপরে এটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়। ওকে, সো এরপর দেখো ফিল্টি। ফিল্টি মানে হচ্ছে তখনকার সময় যে তোমার একটা ফিউডালিজম ছিল, ফিউডালিজমের যে প্রথাটা, সে ফিউডালিজম প্রথায় হচ্ছে তোমার ভূমির মালিক খাজনা দিবে নাইটদেরকে, এবং নাইটরা ভূমির মালিকদেরকে নিরাপত্তা দিবে, এই ধরনের একটা যে চুক্তি ছিল আর কি। হ্যাঁ, নিরাপত্তার চুক্তি, সেই চুক্তিটাকে বলা হতো ফিল্টি। অর্থাৎ তখনকার সময় ইংল্যান্ডের সাধারণ মানুষদের নিরাপত্তার দায়িত্ব ছিল নাইটদের। এই কিং আর্থার, ল্যান্সিলট, এদের মতো এরা, এই নাইটরাই কিন্তু ইংল্যান্ডের সাধারণ মানুষদেরকে শত্রুদের হাত থেকে বাঁচাতো বা শত্রুদের আক্রমণ থেকে তারা এদেরকে রক্ষা করতো। ওকে, ওইটাকে বলা হয় ফিল্টি। ঠিক আছে, তারপরে রিভেঞ্জ, অর্থাৎ তাদের নাইটদের মধ্যে কারো বা তাদের ইংল্যান্ডের কোনো সাধারণ মানুষের উপরে কেউ যদি ইয়ে করে, বিশেষ করে কোনো নাইট বা কোনো বন্ধু নাইটদের ক্ষেত্রে যদি কেউ আক্রমণ করে বা হত্যা করে, সেক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে তারা অবশ্যই ভাই হিসেবে বা বন্ধু হিসেবে রিভেঞ্জ বা প্রতিশোধ নেবে, এই ধরনের একটা বিষয় আর কি। হ্যাঁ, তারপর দ্য র্যাভিশিং অফ মেইডেন্স। হ্যাঁ, এরপর মেইডেন্সের যে র্যাভিশিং এর বিষয়টা, এখানে র্যাভিশিং দ্বারা যেটা বোঝানো হচ্ছে, র্যাভিশিং শব্দের মানে হচ্ছে গর্জিয়াস আর কি, এক্সকুইজিট বা লাভলি। হ্যাঁ, তার মানে মেইডেন অর্থাৎ কুমারী মেয়েদের সাথে ভালোবাসার একটা সম্পর্ক করা আর কি। হ্যাঁ, ভালোবাসার যে সম্পর্কটা, সেটাকে এখানে র্যাভিশিং অফ মেইডেন বলা হচ্ছে, মানে কুমারী মেয়েদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক এবং সেখান থেকে বিয়ে শাদী, এই টাইপের কিছু আর কি।
দ্য মার্ডার অফ নাইটস, অর্থাৎ নাইট ডেট যে মার্ডার হয় বা তাদেরকে যে হত্যা করা হয় সেই বিষয়গুলো ম্যালোরি এখানে উল্লেখ করেছেন। তারপরে ধর্মের জন্য যুদ্ধ, তারা ধর্মের জন্য দেশের জন্য যুদ্ধ করতো, ওকে, অথবা তাদের প্রিয়তমার জন্য যুদ্ধ করতো, ভালোবাসার জন্য যুদ্ধ করতো। এই তিনটা ছিল মেজর রিজন, ওকে। ধর্মের জন্য, পরিবারের জন্য বা ভালোবাসার জন্য, এবং দেশের জন্য বা দেশপ্রেমিকতা, যে প্যাট্রিয়টিজম, রিলিজিয়ান, প্যাট্রিয়টিজম এবং লাভ বা ফ্যামিলি, ওকে। তো ধর্ম যেটা সেটা হচ্ছে খ্রিস্টান ডিভোশন, ওকে, খ্রিস্টান ডিভোশন এবং ডায়াবলিজম, হ্যাঁ। সো ডায়াবলিজম হচ্ছে শয়তানের পূজা করা, শয়তানের পূজা করাটাকে ডায়াবলিজম বলা হয়, ওকে। ওরশিপ অফ দ্য ডেভিল বা সুপার ন্যাচারালিজম বোঝা বা ম্যাজিক, হ্যাঁ। এখানে আসলে শয়তানের পূজা বোঝাচ্ছে না, বরং এখানে আসলে ম্যাজিক বোঝাচ্ছে, সুপার ন্যাচারাল যে একটা জাদু, ওকে। সুপার ন্যাচারাল জাদুটাকে বোঝানো হচ্ছে। এটা দুইটা অর্থ, এখানে কনটেক্সটটা বুঝতে হবে। সেখানে কনটেক্সট যেটা, সে মার্লিন যে তাকে জাদুকরীয় তরবারের সন্ধান দেয় আর্থারকে, এবং আর্থার যে জাদুকরী তরবারটা পায়, হ্যাঁ। এই যে জাদুকরী যে বিষয়গুলো, ওই জাদুকরী তরবারের নামটা হচ্ছে এক্সক্যালিবার, ঠিক আছে। তো এই জাদুকরী বিষয়গুলোকে এখানে ডায়াবলিজম বলা হচ্ছে। তো এই বিষয়গুলোকে কিন্তু এই পুরো বইটাতে, মানে ম্যালোরি তার লে মর্টেডি আর্থার বা কিং আর্থার এন্ড দ্য নাইটস অফ দ্য রাউন্ড টেবল বা ডেথ অফ কিং আর্থার, তার এই বইতে এই বিষয়গুলোকে কেন্দ্র করেই সে আলোচনা করেছে বা তার বইটা লিখেছে, ওকে। ইজ ইট ক্লিয়ার সৌমিক? সৌমিক, স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, স্যার আমি আসলে সাবমিট করে দিছি টার্ম পেপার প্রথম 4টা কোশ্চেন দিয়ে, কিন্তু এই কোশ্চেনটা স্যার বুঝতে পারতেছিলাম না, ওই জন্য স্যার আপনার থেকে ক্লিয়ার হয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ফাইন। ওকে, তাহলে আর একটু স্টাডি করলে হয়তো আমার মনে হয় তুমি পেয়ে যেতে, স্টাডি হয়তো ওইভাবে করো নাই। তো যাই হোক, আমরা স্যার আসলে সবগুলো টার্ম পেপার একবারে পড়ে গেছে, তো প্রচুর চাপ পড়ে যাচ্ছে। আবার রেগুলারের অ্যাসাইনমেন্ট আর কুইজ গুলো উইকলি সাবমিট করতে হয়, তো বুঝতে পেরেছি। 4টা সাবজেক্টের সবগুলোতেই স্যার। ঠিক আছে, তাহলে আচ্ছা, এখন আমি নতুন একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না। এখন তো দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, দ্যাটস ফাইন। সো দ্য এনচেন্টার মার্লিন অ্যাডভাইস, যেখানে আমরা সামারিটা আছে, বিস্তারিত তোমরা পড়েছো কিনা আমি জানি না। অ্যাডভাইসেস কিং উথার পেন্ড্রাগন, অর্থাৎ কিং আর্থারের বাবা ছিলেন কিং উথার পেন্ড্রাগন, তাদের পরিবারের পারিবারিক নাম ছিল পেন্ড্রাগন। টু এস্টাবলিশ দ্য ফেলোশিপ অফ দ্য রাউন্ড টেবিল, রাউন্ড টেবিলের ফেলোশিপটা প্রতিষ্ঠা করার জন্য কিং উথারকে মার্লিন অ্যাডভাইস দিয়েছিল। মানে রাউন্ড টেবিলটা এক ধরনের, আমি আগের উইকেও বলেছি যে এটা একটা পার্লামেন্টের মতো, ওকে। ইংল্যান্ডের প্রথম পার্লামেন্ট, ঠিক আছে। সংসদ আর কি বসবে, যেখানে নাইটটা যেখানে বসে আলোচনা করবে, দেশের আলোচনা করবে, শত্রুদের বিরুদ্ধে কি করে দেশকে রক্ষা করতে হবে, ধর্মকে কি করে রক্ষা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আর কি আলোকপাত করবে। ওই রকম একটা রাউন্ড টেবিলের ফেলোশিপ এস্টাবলিশ করার জন্য অ্যাডভাইস করে কে? মার্লিন, জাদুকর মার্লিন। এনচেন্টার হচ্ছে জাদুকর, হ্যাঁ। এনচেন্টার মানে হচ্ছে জাদুকর বা কি বলে, ম্যাজিশিয়ান। which will be comprised of the 140 greatest knights in the kingdom, এই রাজ্যের ইংল্যান্ডের একেবারে সেরা 140 জন নাইট দিয়ে এটা মানে সম্মিলিত হবে বা তৈরি হবে। মার্লিন is to continue his rule of Uther's counselor with Uther's son Arthur, তো মার্লিন এইভাবে উথারের মৃত্যুর পরও আর্থারের কাউন্সিলর হিসেবেও কাজ করেছে। মানে কাউন্সিলর বলতে এখানে ওই যে উপদেষ্টা আর কি, অনেক সময় রাজা বা বাদশাদের উপদেষ্টা থাকে না, এইরকম। Who will maintain an
immoralize the tradition of the round table. Round table যে ট্রেডিশন বা প্রথা বা ঐতিহ্য সেটাকে ওকে ধরে রাখবে। Arthur's life begins as the result of an illicit affair between Igraine, the Duchess of Tintagel, and the wife of Gorlois. এবং ইউরোপের ওয়েস্টার্ন কালচারে তোমার ইলিসিট বা অবৈধ সম্পর্কগুলো বেশি হয়, ফিজিক্যাল রিলেশন গুলো। হ্যাঁ, তো কিং আর্থারের জন্মটাই ছিল অবৈধ। কিং আর্থারের বাবা উথার পেন্ডাগনের সাথে একজন রানী, যে রানী ছিল টিন্টাজেলের ওয়াইফ, সরি দ্য ডাচেস অফ টিন্টাজেল, মানে টিন্টাজেলের ডাচেস এবং গরলোইসের স্ত্রী, অর্থাৎ টিন্টাজেল নামক জায়গার রাজার নাম হচ্ছে গরলোইস এবং রানীর নাম বা ডাচেসের নাম ছিল ইগ্রেইন। ইগ্রেইনের সাথে আর্থারের বাবা উথার পেন্ডাগনের অবৈধ সম্পর্ক হয়েছিল। সে অবৈধ সম্পর্ক থেকেই আর্থারের জন্ম হয়, যদিও আর্থারের চেহারাটা অনেকটা রাজা গরলোইসের মতো হয়ে যায়, যার কারণে কেউ একটা সন্দেহ করেনি। তো কিং আর্থারের জন্মটাই ছিল কি এই ধরনের ইলিসিট। তার মানে এখানে ইংল্যান্ডে যেটা বোঝাতে চাচ্ছে যে তাদের অবৈধটাই তাদের জন্য বৈধ, বা এটাই তাদের কালচার। এটা আসলে অন্যরা অবৈধ বা খারাপ দৃষ্টিতে দেখলেও তাদের কালচারটাই আসলে এমন। ওকে, সো ইংল্যান্ড দেশটার গোড়াপত্তন হয়েছে তার মানে একজন অবৈধ সন্তানের হাত ধরে। ওকে, হয়তো অনেকে এটাকে ভিন্নভাবে বা খারাপ ভাবে সমালোচনা করতে পারে, কিন্তু এটাকে তারা গ্রেট হিসেবে দেখছে বা তাদের কালচার হিসেবে দেখছে। ওকে, Merlin's magic art and had allowed Uther to visit Igraine, মানে মার্লিন মূলত ম্যাজিক দিয়েই এবং তাকে অ্যাডভাইস করেই কিন্তু রাজা উথারকে ইগ্রেনের সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিল, এবং তার প্রতি তার যে মানে লাইকনেস, মানে এখানে রানী ইগ্রেন কিন্তু বুঝতেও পারে নাই যে এখানে আসলে উথার মানে অন্য কেউ, আসলে অবৈধ রিলেশন ছিল না, বরং আসলে এখানে একটা ম্যাজিকের মাধ্যমে হয়েছে। হ্যাঁ, অর্থাৎ ইগ্রেন কিন্তু বুঝতেই পারে না যে এটা আসলে তার হাজবেন্ড নাকি অন্য কেউ, হয়তো সে মনে করছে তার হাজবেন্ড, কিন্তু ম্যাজিকের মাধ্যমে আসলে ওখানে তার হাজবেন্ডের চেহারা আসলে ছিল কে রাজা উথার। ঠিক আছে, তো যার কারণে এইভাবে তাদের একটা সম্পর্ক হয় ম্যাজিক্যালি এবং মার্লিনের কাউন্সেলিং এর মাধ্যমে এবং ম্যাজিকের মাধ্যমে। ঠিক আছে, তো এখন এখানে যে যদি কেউ কিং উথারের ক্যারেক্টার দিক থেকে যদি কেউ সমালোচনা করে, সেক্ষেত্রেও কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, যেহেতু এখানে ম্যাজিক এবং মার্লিনের অ্যাডভাইসে কাজটা হয়েছে। ওকে, এবং এটা একটা গ্রেট পারপাসে হয়তো হয়েছে, কারণ এর গর্ভে হতে এমন একজন জন্ম নিবে যে কিনা প্রিন্স বা রাজা হবে, ভবিষ্যতে রাজা হবে। ওকে, মানে আর্থারকে ইন্ডিকেট করছে। So in Arthur's youth, the Lady of the Lake, Nimue, presents him with the sign of the kingship. Okay. So আর্থারের যৌবনে লেডি অফ দ্য লেক, যার নাম ছিল নিমিউ, সেই নিমিউ তাকে সে যে ভবিষ্যতে রাজা হবে এই ধরনের কিছু সিম্বল বা সাইন তাকে দিয়েছিল। ওকে, যেটা হচ্ছে এক্সক্যালিবার। হ্যাঁ, ওকে, সো এখানে a great sword, Excalibur is a great sword encrusted with precious stone. আচ্ছা, আমাদের এখানে জুমের মিটিংটা হয়তো শেষ হয়ে যেতে পারে, সো আমরা ডিসকানেক্টেড হয়ে যাবো। যদি ডিসকানেক্টেড হই তাহলে আমরা একই লিংক ব্যবহার করে আমরা আবার রিকানেক্ট হবো। ঠিক আছে, সো এভাবে আর কি যাত্রা শুরু। তারপরে আচ্ছা, এক্সক্যালিবার স্টিল ইগনোরেন্ট অফ দ্য আইডেন্টিটি অফ হিজ মাদার, মানে তখনও কিন্তু আর্থার জানতো না যে তার মায়ের আসল চরিত্র মানে পরিচয়টা কি। আর্থার হ্যাজ এ ব্রিফ লাভ অ্যাফেয়ার উইথ মরগাউস, দ্য কুইন অফ অর্কনি। আর্থার আবার একজন রানীর সাথে সম্পর্ক ছিল যে ছিল অর্কনি নামক জায়গার রানী, হ্যাঁ, যার নাম ছিল মরগাউস, এবং ওয়ান অফ ইগ্রেইনস 3 ডটার্স, ইগ্রেইনেরই আবার 3 কন্যার একজন। ঠিক আছে, তার মানে
তার বোন আর কি একরকম, হাফ সিস্টার। ওকে, সৎ সৎ বোন, সৎ বোনের সাথে কিন্তু কিং আর্থারের প্রথম একটা তো তার মানে এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমার যে একটা ইলিসিট রিলেশনশিপ বা লাভ অ্যাফেয়ারটা কিন্তু আসলে এখানে তোমার অবৈধ গুলোই বেশি দেখানো হয়েছে, হ্যাঁ, এই পুরোটার মধ্যে, এবং যেটাকে তাদের কালচার হিসেবে এখানে এস্টাবলিশ করা হয়েছে, ওয়েস্টার্ন কালচার। ওকে, তো তার মানে কিং আর্থারের সাথে তারই সৎ বোনের একটা সম্পর্ক হয়। ওকে, the product of this incestuous liaison is moderate, এবং এইভাবে এই যে অবৈধ সম্পর্কে তাদের আবার একটা সন্তান হয়, যে সন্তানের নাম হচ্ছে মডারেট, যে কিনা পরবর্তীতে who is both King Arthur's nephew and his illegitimate son, যে কিনা তার বোনের ছেলে আবার তারই ঔরজাত সন্তান। ওকে, একই সাথে তার সাথে দুইটা সম্পর্ক এবং অবৈধ সন্তান, যেহেতু তার বোনের, সে যে তার বোন এটা সে জানতো না, অর্থাৎ মর্গেজ যে তার বোন এটা কিন্তু কিং আর্থার জানতো। তো এইভাবে একটা অবৈধ সন্তানের জন্ম হয় মডারেট, এবং তার হাতে কিন্তু কিং আর্থারের মৃত্যু হয়। সে একটা আঘাত করে, যে আঘাতের উন্ডে বা আহত হয়ে কিং আর্থার কিন্তু একটা পর্যায়ে মারা যায়। ওকে, শেষে একবারে গল্পের শেষে আর কি। Sir Gawain, a knight intensely loyal to Arthur. So Sir Gawain নামে একজন নাইট ছিল যে কিনা আর্থার প্রতি খুবই লয়াল ছিল। ইজ দ্য সান অফ কিং লট অফ অগ্নে, অগ্নের রাজা লটের পুত্র ছিল সে, হ্যাঁ, এবং কুইন মর্গেসের আবার সন্তান ছিল। তার মানে ওই দিক থেকে সৎ ভাই, কিং আর্থারের সৎ ভাই স্যার গাওয়াইন, হ্যাঁ, এবং সে আর্থারের প্রতি যথেষ্ট বিশ্বস্ত ছিল। সো গাওয়াইন আর্থার এরা ভালো চরিত্রের মধ্যে আর কি, বা এখানে লফটি ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। সো গাওয়াইন ইজ দেয়ারফর আর্থারস নেফিউ, হ্যাঁ, ও সরি মর্গেস হচ্ছে তো তার বোন না, সৎ বোন, সৎ বোনের ছেলে আর কি, হ্যাঁ, গাওয়াইন। আবার মর্গেসের সাথে যে আর্থার ইলিসিট রিলেশন হয়েছিল সেটার মাধ্যমে যে সন্তান হয়েছিল সে হচ্ছে মর্ডারেট, হ্যাঁ। ওকে, মর্ডারেট হচ্ছে তার সন্তান এবং তার নেফিউ, আর গাওয়াইন হচ্ছে শুধুই তার নেফিউ, মানে তার বোনের যে ছেলে যার সাথে তার রিলেশন হয়েছিল তারই সন্তান। তো রিলেশনশিপ গুলো তার মানে যারা নাইট ছিল তাদের সবার সাথে কিন্তু কোনো না কোনো ভাবে রাজা আর্থারের, কিং আর্থারের একটা ব্লাড রিলেশন ছিল। ওকে, মানে এরা সবাই যে রয়্যাল ব্লাড সেটাই অনেকটা এখানে ইন্ডিকেট করতে চাচ্ছে, হ্যাঁ, নাইট যারা তারা। সো আর্থার টেকস গুইনেভেরা অ্যাজ হিজ কুইন। তো আর্থার তার রানী হিসেবে গুইনেভেরাকে বাছাই করে নেয়। গুইনেভেরাকে বাছাই করে নেয় ল্যান্সিলটের কথা তো আমি বললাম, এই ল্যান্সিলটের সাথে গুইনেভেরার আর্থারের সাথে বিয়ে হওয়ার পরে ল্যান্সিলটের প্রতি বা ল্যান্সিলট গুইনেভেরার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং তারা পালিয়ে যায় একটা পর্যায়ে, হ্যাঁ? তাদের দুইজনের ফাঁসিও জারি করা হয়, যদিও তারা পালিয়ে যায়। সেখানে একটা বিট্রিয়াল দেখা যায়। সো এরপরে আমরা আসি আরেকজন নাইট যিনি কিনা, সরি এটা হচ্ছে একটা জায়গার নাম, ক্যামেলট, হ্যাঁ, ক্যামেলট সিট অফ আর্থার্স কোর্ট, মানে আর্থার্সের কোর্টের সিট বা আসন যেখানে সে বসে আর কি, এবং অন্যান্য নাইটদের সাথে বসে। ল্যান্সিলট গুইনেভেরা হ্যাভ বিগান এ লাভ অ্যাফেয়ার, এটা অলরেডি আমি বলেছি। গুইনেভেরা ইজ টু বি বার্নড এট দ্য স্টেক ফর দ্য অফেন্স, অর্থাৎ গুইনেভেরা যে অপরাধটা করেছে পরক্রিয়া বা যে অন্যের সাথে, তাও আবার রানী, হ্যাঁ, ল্যান্সিলটের সাথে, এবং দুজনের গুইনেভেরাকে পুড়িয়ে হত্যা করার একটা ইয়ে করা হয়েছে, যদিও সেখান থেকে ল্যান্সিলট থেকে বাঁচিয়ে নিয়ে চলে গেছে, হ্যাঁ। তো যাই হোক, আর্থার এনকারেজ বাই গাওয়াইন, আর্থার গাওয়াইনের দ্বারা এনকারেজ টু ইনভেস্ট ফ্রান্সে আক্রমণ করে, যেহেতু গুইনেভেরা and renews the war, মানে যুদ্ধটাকে আবার নতুন করে বাঁধে।
Mordred takes advantage of Arthur's absence and declares himself king. তো কিং আর্থার যখন ফ্রান্সে যুদ্ধের জন্য যায় তখন ইংল্যান্ড খালি হয়ে যায়, ইংল্যান্ড তখন রাজা শূন্য। সে অবস্থায় আর্থারের যে অবৈধ সন্তান মর্ডেড সেই নিজেকে রাজা ঘোষণা করে ইংল্যান্ডের, ওকে, এবং এই সুযোগটা সে নেয় এবং সে চেষ্টা করে আর্থারের যে রানী গুইনেভারা তাকে বিয়ে করার জন্য, হ্যাঁ, মানে এক দৃষ্টিতে তার মা হয়, তাকে বিয়ে করার জন্য চেষ্টা করে, বাট সে এসকেপস, কিন্তু সে পালিয়ে যায়, ওকে, মানে তাকে জোর করে ধরে তারই সৎ মা আর কি তাকে বিয়ে করার চেষ্টা করে, ঠিক আছে। মানে গুইনেভারা তো এক দৃষ্টিতে আর্থারের মর্ডেডের মা হয়ে যায়, তাই না, যেহেতু তার বাবার ওয়াইফ। আপন লার্নিং অফ মর্ডেড's treachery, সো মর্ডেডের এই বিশ্বাসঘাতকতা জেনে আর্থার তখন তার আর্মি নিয়ে ইংল্যান্ডে ফিরে আসে এবং গাওয়াইন্সকে হত্যা করা হয়, হ্যাঁ, গাওয়াইন্স আসলে যুদ্ধে মারা যায় on the landing ground. Before he dies, however, he repents for pressing Arthur to make war on Lancelot. তো সে বলে যায় এবং সে রিপেন্ট করে যে আসলে ল্যান্সিলটের ব্যাপারে সে যুদ্ধ করতে পারেনি এবং ল্যান্সিলটকে যাতে ছাড় না দেয় সে ব্যাপারে সে বলে যায় মৃত্যুর আগে। Arthur is asked in a dream to make a 1-month truce with Mordred. মর্ডেডের সাথে মানে এক মাসের একটা ট্রুজ বা যুদ্ধ, এই ধরনের কিছু, মানে যুদ্ধবিরতি, সেটার একটা স্বপ্ন সে দেখে, হ্যাঁ। The usurper agrees, but both he and the king tell their men to attack if a sword is brandished. Unluckily, a knight is bitten on the foot by an adder, and when he raises his sword to kill the serpent, a general battle breaks out. এখানে নাইটদের মধ্যে বিভিন্ন ভুল বোঝাবুঝি হয় এবং তাদের মধ্যে যুদ্ধ লেগে যায় আর কি, সেই বিষয়গুলো এখানে বলা হয়েছে। 100,000 পার্টিসিপেন্টস আর কিল, মানে প্রায় 100,000 পার্টিসিপেন্ট এখানে যুদ্ধে, মানে সামান্য ঘটনা থেকে এখানে মারা যায়। at the conclusion of the carnage, Arthur and Mordred meet in single combat. অবশেষে যুদ্ধের একেবারে শেষ প্রান্তে আর্থার এবং মর্ডেড সিঙ্গেল কম্ব্যাট, মানে ডুয়াল কম্ব্যাটে যুক্ত, এবং যদিও আর্থার তাকে মারতে সক্ষম হয় কিন্তু মর্ডেড তাকে আঘাত করে এবং সেই আঘাতে আর্থার শেষে মারা যায়, ওকে। অবশেষে স্যার বেডিভারে জীবিত থাকে আর বাকি সকল নাইট মারা যায়, আর আর্থার জীবিত থাকে কিন্তু আর্থার মানে ফ্যাটালি উইন্ডেড হয়, মানে খুবই এতটাই আঘাত পায় যে সে এটা থেকে মারা যাবে এমন, বুঝতে পেরেছো? তার মানে সকল নাইট এখানে যুদ্ধে, তার মানে গৃহযুদ্ধটা বহিরাগত যুদ্ধের চাইতে বরং দেশের ভেতরের যে যুদ্ধ, অর্থাৎ নিজের মানুষদের সাথে যুদ্ধ হয়, এই যুদ্ধে তারা মারা যায়, ওকে। সো তার মানে এখানে যে বিষয়টা বোঝাতে যাচ্ছে, তার মানে আসলে ঘরের শত্রু বিভীষণ এরকম একটা ব্যাপার আর কি, হ্যাঁ। তার মানে তারা বাইরে বহু শত্রুদের সাথে জয়লাভ করে এসেছে কিন্তু নিজের ঘরের যে শত্রু বা খারাপ লোকেরা, তাদের কারণে কিন্তু তারা সকলে ধ্বংস হয়ে গিয়েছিল, হ্যাঁ। The dying Arthur instructs